জাপান স্বপ্নের দেশ না, জাপান ডিসিপ্লিনের দেশ। আগে নাকি টাকা আগে? অবশ্যই ভাষা আগে। আপনি জাপান আসতে চান, এটা কিন্তু একটা লং টাইম প্রসেস, হয়তো বা 1 বছর, অনেক সময় 1.5 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য রাখতে পারেন না, তাইলে তাইলে মনে হয় জাপান যাত্রা আপনার জন্য বেশ কঠিন হবে। আজকের ভিডিওতে আপনি বাংলাদেশে বৈশা জাপানে যাওয়ার চিন্তা করতেছেন থেকে শুরু করে জাপানে সেটেল হওয়া পর্যন্ত যে গাইডলাইনগুলো আছে, শর্টকাটে এই ব্যাপারগুলো আপনার আমি বোঝানোর চেষ্টা করব। চলেন শুরু করা যাক। 1 নাম্বার, আপনার উদ্দেশ্য ক্লিয়ার করুন। আপনি জাপানে আসার পরে কি শুধু টাকা ইনকাম করতে চান, নাকি পড়াশোনা করে কর্পোরেট জবে ঢুকতে চান, অথবা নাকি জব ভিসায় এসে জাপানে লং টাইম থাকতে চান? আপনার প্ল্যান কি? এটা কিন্তু বাংলাদেশে বসেই আপনার এটা নির্ধারণ করতে হবে। আপনার যদি লক্ষ্যই ঠিক না থাকে, আপনি কই যাবেন, কিভাবে যাবেন, পরবর্তী জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে মেজারমেন্ট করতে পারবেন না। যার কারণে প্রথম ধাপ হইলো আপনার অবশ্যই আপনার লক্ষ্য কি, মকুতি কি কি, এই জিনিসটা আপনার কিমারু করা, নির্দিষ্ট করা। 2 নাম্বার ব্যাপার হলো মিনিমাম ভাষা লেভেল N3। এখন চলতেছে কিন্তু 2026 সাল। আপনি যদি 2015, 2018 এই সালগুলোর কথা চিন্তা করেন, এর সাথে আপনি জীবনেও কম্পেয়ার করেন না। কারণ 2026 সালে আইসা ওই সময় এবং এই সময়ের মধ্যে কম্পিটিশনের পার্থক্য কিন্তু হিউজ। যার কারণে ভাষাগত দক্ষতা যদি আপনার না থাকে, আপনি দেখবেন যে পদে পদে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হইতাছেন, বৈষম্যের শিকার হইতাছেন। যার কারণে ভাষাগত দক্ষতা আপনার অবশ্যই অবশ্যই ইমপ্রুভ করা দরকার। জাপানে ঢোকার আগে মিনিমাম আপনি N4 পাস করবেন। N3 যদি পাস করতে পারেন, দেখা গেল স্টুডেন্ট বিষয়ে আসার পরে পার্ট টাইম জব বা আনুষঙ্গিক যে কাজকর্মগুলো আছে, এগুলো কিন্তু আপনি স্মুথভাবেই করতে পারেন। এবং অনেকের চিন্তাধারা আছে, ভাই এই যে থেকে হিরাগানা কাতাকানা শিখা যায়, জাপানি গিয়ে আমি N4 N3 N2 তুলা ফেলাম। এইটা একটা অবশ্যই অবশ্যই ভুল ধারণা যে জাপান গিয়া করুম। ভাই তুই বেটা বাংলাদেশে গিয়ে করলে তো সমস্যা কি, হারাম জাদা, পড়ালেখা কর। সরি গালি দেওয়ার জন্য, এটা আপনার অবশ্যই উচিত যে বাংলাদেশে বৈশা যেহেতু আপনি যাই করেন না কেন, হয়তোবা খুবই ব্যস্ত, এর মধ্যে আপনার পড়াশোনা করা উচিত। মিনিমাম N4, যদি সম্ভব হয় N3 তোলার পরে এরপরে জাপান আসেন। 3 নাম্বার ব্যাপার হলো নিজে রিসার্চ করার ক্ষমতা থাকা। আপনি ধরেন জব বিষয়ে আসতেছেন, আপনার কোনো একটা কোম্পানির নাম বললো, ওই কোম্পানি নিয়ে আপনি একটু গুগলে ঘাটাঘাটি করেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাবেন। বা ওই কোম্পানির যে ওয়েবসাইট আছে ওদের মধ্যে একটু ঘোরাঘুরি করেন, ওই যে থেকে বিভিন্ন ধরনের তথ্য পাবেন। আপনি কোন ভিসা ক্যাটাগরিতে আসতেছেন, অন্যের উপরে আপনি আশ্বস্ত বা বিশ্বাস না রাখা নিজে এটা নিয়ে একটু রিসার্চ করেন না, তাইলে আপনি বুঝতে পারবেন যে এই ভিসা ক্যাটাগরিতে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, কেন করতে পারবেন না। আপনার ভিসা ক্যাটাগরি সম্পর্কে আপনার বেশ একটা ভালো ধারণা থাকা উচিত। আবার যদি স্টুডেন্ট ভিসায় আসেন, তিনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন বা ইউনিভার্সিটিতে আসেন, ওই ইউনিভার্সিটি অথবা ওই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে স্কুল আছে ওদের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা আনুষঙ্গিক যেসব জিনিসপত্র আছে, এই সব জায়গায় আপনি রিসার্চ করে কিন্তু ওই সম্পর্কে বেশ ভালো একটা ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। যার কারণে এজেন্সি, বড় ভাই, অমুক তমুক, ফেসবুকের কমেন্ট, এই সব জায়গায় আপনি বিশ্বাস করেন না। এদের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন। ইনফরমেশন নিয়ে ক্রস ম্যাচিং করার ব্যাপারটা এবং এইটা নিয়ে আরো ডিপ রিসার্চ করার ক্ষমতা অবশ্যই অবশ্যই আপনার থাকা উচিত। 4 নম্বর ব্যাপার হলো সঠিক ইনটেক নির্বাচন করা। যেমন এপ্রিল সেশন, অক্টোবর সেশন, জুলাই সেশন, জানুয়ারি সেশন। আমার কাছে মনে হয় 1 বছর যদি আপনার লেটও হয়, আপনি এপ্রিল সেশনটা ধরেন, এইটা সব থেকে বড় সেশন। এবং কোনো কারণে যদি এপ্রিল সেশনটা আপনি ধরতে না পারেন, তাহলে চেষ্টা করেন অক্টোবর। তবে জুলাই এবং জানুয়ারি এই দুইটা সেশন অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করেন। এইটা আসলে খুব ছোট সেশন, রিজেক্ট হওয়ার চান্স মানে অন্য অন্য তুলনায় একটু বেশি। তাই আমি অবশ্যই প্রেফার করবো আপনি এপ্রিল সেশনে আবেদন করার ট্রাই করেন। এবং এপ্রিল সেশন যদি কোনোভাবেই আপনার কাছে ধরতে না পারেন অথবা প্যারা লাগে বা এত সময় অপেক্ষা করতে না চান, এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অক্টোবর সেশন। জুলাই এবং জানুয়ারি নো, নো দাদু, এখানে আওয়াই যাবে না, ঝামেলা আর ঝামেলা, যে কাজ বাজ পাইতেছে না, আনুষঙ্গিক আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যার কারণে এগুলা অ্যাভয়েড করা উচিত। পরবর্তী ব্যাপার হলো কাজ এবং পড়াশোনা দুইটার ব্যালেন্স রাখা। জাপানে আসার পরে মিনিমাম প্রথম 6 মাস, আপনি চাইলে 1 বছরও ধরতে পারেন, এই সময়টায় আপনি কাজের পাশাপাশি অবশ্যই পড়াশোনাটায় ফোকাস দেওয়া উচিত। এই জায়গায় এখন লিগাল আপনার পারমিট দিতেছে 28 ঘন্টা। তো আপনি চেষ্টা করেন যে দেশে সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, সমস্যা অর্থনৈতিক সমস্যা থাকবই, তো এইগুলো আপনি ব্যাকআপ দিতে পারলে দেন, না দিলে নাই। প্রথম 6 মাস অথবা 1 বছর পর্যন্ত আপনি অবশ্যই অবশ্যই N3 তোলার চেষ্টা করেন। এখন যদি আপনি আমার জিজ্ঞাসা করেন, ভাই আমি তো অনেক ঋণ টিন করে আসছি, এখন কি আমার পড়াশোনা করা উচিত নাকি আমার টাকা কামানো উচিত, হ্যান্ড ক্যাশ তো একটা পায়া গেছি, হ্যান্ড ক্যাশ ম্যান ক্যাশ ওটা গুল্লি মারেন।
প্রথম আপনার অবশ্যই টাকার পিছনে ফোকাস না দিয়া ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দেওয়া উচিত। কারণ এই 6টা মাস অথবা এই একটা বছর যদি আপনি একটু ধৈর্য ধরে থাকেন, এইটা যে আপনার কি পরিমাণে বেনিফিট দেবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভাষা আগে নাকি টাকা আগে? অবশ্যই ভাষা আগে। পরবর্তী ব্যাপার হলো জাপানের রুলস এবং ইন্স্যুরেন্স মানা বাধ্যতামূলক। যেমন এই জায়গায় হেলথ ইন্স্যুরেন্স আছে, যেটা টাকা আপনার অবশ্যই অবশ্যই পরিশোধ করা উচিত। যদি পরিশোধ না করেন তাহলে 100% আপনার হসপিটালে টাকা দেওয়া লাগবে, এবং যদি পরিশোধ করেন তাহলে 70% আপনি ছাড় পাইতেছেন। কিন্তু এই যে নতুন সরকার আসার পরে এইটা বাধ্যতামূলক করে দিছে যে তুমি হসপিটালে যাও আর না যাও, তোমার এই হেলথ ইন্স্যুরেন্সের টাকা দেওয়া উচিত, হ্যাঁ, বা তোমার দিতে হবে, হ্যাঁ। যার কারণে হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, বা আপনি যখন বাসা চেঞ্জ করবেন তখন সঠিকভাবে আপনার ঠিকানা পরিবর্তন করা, বা গ্যাস পানি বিদ্যুৎ যেসব জিনিসপত্র আপনি ইউজ করতেছেন এই সব জিনিসগুলোর বিল সঠিক সময়ের মধ্যে পরিবর্তন করা, মূলত ওদের কোনো রুলস অমান্য না করা। আপনি যদি রুলস অমান্য করেন দেখবেন যে পরবর্তীতে যখন আপনি ভিসা চেঞ্জ করতে যাইতে চাইতেছেন অথবা পিআরের জন্য আবেদন করতেছেন, তখন দেখবে যে আপনি এই সব হিস্টোরি নিয়ে কিন্তু আমরা টান দিব, হ্যাঁ। তখন কিন্তু আপনি একটা ঝামেলার মুখে পড়বেন। তো এখন যদি আপনার একটু প্যারাও লাগে যে ভাই যেই টাকা ইনকাম করি আমি হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, এরপরে আবার বংচং আরো জিনিসপত্র আইতে আছে, এগুলো যদি আমি দেই আমার সেই কাজ তো কমারু ভাই, কমারু হইলেও আপনি প্যারাডা লন, দেখবেন যে লং টাইম রানে আপনি অন্যদের তুলনায় আপনি আগাই থাকতেছেন বা স্মুথ ভাবে আগাইতে পারতেছেন। যার কারণে রুলস রেগুলেশন মানাটা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। পরবর্তী ব্যাপার হলো নেটওয়ার্কিং ভালো করা। হইতে পারে আপনার স্কুলের শিক্ষকদের সাথে আপনার একটা গুড বন্ডিং তৈরি করা, আপনার সিনিয়র যারা আছে বেটার করতেছে এদের সাথে আপনার কমিউনিকেশন রাখা, অথবা ফুল টাইম জবের আগে মিনিমাম 2-4টা জব মেলা হয়, জব ফেয়ার, এই সব জায়গায় যাওয়া, বা আপনার এই জব খোঁজার জন্য পার্ট টাইম ফুল টাইম, যেমন ইনডিড, গাইজিন, মাইনাবি, হ্যাঁ, হ্যালো ওয়ার্ক, এমন অনেকগুলো সাইট আছে, আপনি 3-4 জায়গায় আপনার অ্যাকাউন্ট খুলেন। তো আপনি চেষ্টা করবেন এই সব জিনিসপত্রগুলোয় আপনার একটু নলেজ রাখার জন্য, বা প্রথম দিক থেকে আপনি নেটওয়ার্কিং বিল্ড করার জন্য। কারণ দেখবেন যে যখন আপনি ফুল টাইম জবে যাইতেছেন বা একটা জব আপনি সুইচ করতে চাইতেছেন, তখন কিন্তু এইসব পরিচিত মানুষজন বা এইসব রেফারেন্স থেকে আপনি বেটার কোনো একটা অপরচুনিটি পাওয়া যাবেন। যার কারণে শক্তিশালী একটা নেটওয়ার্ক বিল্ড করা এটা অবশ্যই অবশ্যই উচিত। শেষের 1 বছরের প্ল্যান পরিকল্পনা কেমন হওয়া উচিত? ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা ডিপ্লোমা কোর্স আপনি যেইটাই আসেন না কেন, এরপরে যদি আপনি ফুল টাইম জবে যান, আপনার মিনিমাম 6 মাস আগে জব কনফার্ম হওয়া উচিত। যারা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতেছে তাদের অধিকাংশ মানুষজনের কিন্তু 1 বছর আগেই জব কনফার্ম হয়ে যায়, যে এ হুন্ডা, টয়োটা অথবা কোন কোম্পানিতে কাজ করবে এটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু অন্যান্য সেক্টরগুলো একটু সময় লাগলেও আপনি চেষ্টা করেন মিনিমাম 6 মাস আগে আপনার কনফার্ম করার জন্য। এই ক্ষেত্রে আপনার কী কী লাগবে? মিনিমাম ভাষাগত লেভেল N2, আপনি যেই রিলেটেড পড়াশোনা করতেছেন ওই রিলেটেড আপনি জব খুঁজবেন, এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার অথবা হিউম্যানিটিস এই ভিসা ক্যাটাগরিতে যাওয়ার জন্য, তকুতেই অথবা SSW ভিসা ক্যাটাগরিতে না যাওয়ার জন্যই, হ্যাঁ। যদি কোনো সুযোগ না থাকে এই ক্ষেত্রে গেলেন, তবে আপনি চেষ্টা থাকবো হিউম্যানিটিস অথবা ইঞ্জিনিয়ার এই ভিসা ক্যাটাগরিতে আপনার ঢোকার জন্য। দেখা গেল পরবর্তীতে পিআর পাওয়ার জন্য যে পথটা এটা আপনার জন্য স্মুথ হয়ে যাবে। ব্যাপার হলো ভিসা পরিবর্তন স্ট্র্যাটেজি। প্রথমে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন, স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি, হ্যাঁ, ভিসার ক্যাটাগরি কি স্টুডেন্ট, হ্যাঁ, রিওগাক্সি। পরবর্তীতে আপনার ইঞ্জিনিয়ার অথবা হিউম্যানিটিস এই ভিসা ক্যাটাগরিতে আপনি পরিবর্তন হবেন। এর পরবর্তীতে 3 থেকে 4 বছরের মধ্যে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন। এখন এর রুলস অনুযায়ী 3 বছর পরে আবেদন করা যায়। তো 3 বছর পরে আপনি আবেদন করতে পারেন। তাহলে জিনিসটা কি আছে, প্রথমে আপনার স্টুডেন্ট ভিসা, এরপরে হিউম্যানিটিস অথবা ইঞ্জিনিয়ার ভিসা, এর পরবর্তীতে আপনি পিআর এর জন্য আবেদন করলেন। এইভাবে যদি আপনি ভিসা ক্যাটাগরি সঠিক সময় সঠিকভাবে পরিবর্তন করেন, দেখবেন যে আপনার লাইফের গ্রোথ অন্যদের তুলনায় খুব খুব বেশি স্মুথভাবে আগাইতেছে, ঘোড়ার মতো টকবক করে দৌড়াইতেছে। সর্বশেষ যে জিনিসটা আপনার মাথায় রাখা উচিত এটা হলো ফিনান্স এবং নাগরিকত্বর চিন্তা ভাবনা। যেমন আপনি যদি নাগরিকত্ব নেওয়ার প্ল্যান পরিকল্পনা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সকল ধরনের পেনশন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিশোধ করা উচিত, এবং ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এটা সঠিকভাবে পরিশোধ করা উচিত, ট্যাক্স সঠিকভাবে পরিশোধ করা উচিত, কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড যাতে না থাকে, রুলস রেগুলেশন আপনি অমান্য করেন নাই, এই জিনিসটার প্রতি খুবই খুবই সচেতন হওয়া উচিত। তাহলে দেখবেন যে পিআর এর জন্য আবেদন করার সময় আপনি কিন্তু খুব সহজেই কম ঝামেলার মধ্যে আপনি পিআরটা পাওয়া যাইতেছে। এবং ফিনান্সিয়াল যে ব্যাপারটা প্রত্যেক মাসে একটু সেভিংস, একটু ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলোর প্রতি একটু সচেতন থাকা উচিত। শুরুর দিক থেকে যদি এই ব্যাপারে সচেতন থাকবেন দেখবেন যে
3 বছর 5 বছর বা 10 বছর পরে আপনি বিশাল একটা অ্যামাউন্ট আপনি সেভিংস অথবা ইনভেস্টমেন্ট করে ফেলাইছেন। পিআর এর জন্য আবেদন করলে যে ব্যাপারগুলো দেখে, যেমন আপনি যেসব কোম্পানিতে কাজ করতেছিলেন ওই জায়গার রেকর্ড বা আপনার ভিসা ক্যাটাগরির সাথে এগুলো যায় কিনা, আপনার স্থায়ী ইনকাম, পূর্বের কোনো আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আপনার ভাষাগত দক্ষতা, আপনি ফিউচারে কি করবেন, এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকে অবশ্যই নাগরিকত্ব পাওয়া সম্ভব। অসম্ভব ব্যাপারটা এমন না, পাওয়া সম্ভব। জাপান স্বপ্নের দেশ না, জাপান ডিসিপ্লিনের দেশ। যদি আপনার থাকে N2 লেভেল সার্টিফিকেট এবং নেটিভদের মতো কমিউনিকেশন করার স্কিল, নিজে নিজে রিসার্চ করার ক্ষমতা, কঠোর পরিশ্রমী হওয়ার শারীরিক সক্ষমতা এবং মাইন্ডসেট, দীর্ঘ সময়ের ভিসা স্ট্র্যাটেজি এবং আইন মানার অভ্যাস, তাহলে দেখবেন যে 5 থেকে 10 বছরের মধ্যে জাপান জীবনে আপনি অনেক অনেক বেটার করতে পারতেছেন। এই তো, এই আর কি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। তো মিনাসান মিতে করে দাঁড়িয়ে গাতো সুগিনো দোকা দেয় মাসো, বাই বাই।